নমস্কার শ্রোতা বন্ধুগণ, ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ নতুন একটি দিনে আবারও নতুন একটি হাসির গল্প নিয়ে হাজির হয়েছি। আজকে রাজশ্রী বসু অধিকারীর লেখা যে মজার হাসির গল্পটি পাঠ করে শোনাবো, গল্পটির নাম পাপহারিণী গঙ্গা। গল্পটি শুনতে থাকুন, আশা করছি আপনাদের বেশ ভালো লাগবে। গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের নতুন গল্প, পাপহারিণী গঙ্গা। ঘনশ্যাম রুইদাস মাথা নিচু করে হেঁটে আসছিল। তার ডান হাতে ধরা গঙ্গা জলের জ্যারিকেন আর বাঁ হাতে ঢাউস বাজারের ব্যাগ। ব্যাগে আছে গঙ্গার পাড়ে বিক্রি হওয়া আপাত সস্তার মাছ। রোজ পাওয়া যায় না, কপাল ভালো থাকলে এক আধ দিন জুটে যায়। সঙ্গে কিছু সবজিও রয়েছে, ঝিঙে, পটল, কুমড়ো। পাড়াঘরের টাটকা সতেজ ফসলের স্বাদই আলাদা। এত দূর থেকে প্রতি বাড়ি ব্যাগ বোঝাই করে আর কিছু না হোক চারটি সবজি সে নিয়েই যায়। মাছটা উপরি। গঙ্গার পার বলতে কি আর কলকাতার মতো চওড়া বুকের মা গঙ্গা? এই বল্লভপুরের ঘাটের কাছে এসে মায়ের বুক সরু হতে হতে ঘোলাটে ফিতের মতো দাঁড়িয়েছে। ও পারে কাটোয়া শহর। 3.5 মিনিটও লাগে না এপার ওপার হতে। নৌকোর ওপর চ্যাটালো বেড়া ফেলা আছে। একসঙ্গে 100 মানুষ, টোটো, টেম্পো, মোটরসাইকেল, 4 চাকা সব পারাপার করে মহা আনন্দে। ঘনশ্যামের শ্বশুরবাড়ি বল্লভপাড়া ঘাটে নেমেও 3 কিলোমিটার হাঁটা পথ, পটাশপুর গ্রাম। সেখানে এক বুড়ি দিদি শাশুড়ি ছাড়া আর কেউ নেই। বলগোনা থেকে মাসে একবার করে এসে এই গ্রামের বাড়ির সম্পত্তি এবং দিদি শাশুড়ির দেখাশোনা করতে হয় তাকে। সম্পত্তি তো হাতির মাথা। এক ভাঙাচোরা বাড়ি, গুচ্ছের আম কাঁঠাল গাছের জঙ্গল আর বিঘে চারেক ধান জমি। তা এই বাজারে এই বা কম কিসে? শ্বশুর শাশুড়ি বউয়ের শিশুকালেই পরপারে গিয়ে দায়মুক্ত করে গেছেন। এই দিদি শাশুড়ির কি যে এত আঠা, এখনো 80 বছরের কোলকুজো পিঠ নিয়ে সারা বাড়ি দাপিয়ে বেড়াচ্ছেন। গলার জোরও কম নেই। দিন রাত মরা মেয়ে জামাইকে গালমন্দ না করে অন্ন স্পর্শ করেন না। রাগ কিসের? কারণ তাকে সম্পত্তির গুরুদায়িত্ব দিয়ে সবাই কেটে পড়েছে। কথাবার্তা শুনলে যে কেউ ভাববে বুড়ির ইহজীবনে আর মায়া নেই, যেতে পারলেই বাঁচেন। কিন্তু ভুলটি করেও যদি কেউ একগাছা ডাঁটা শাকেও হাত ঠেকিয়েছে তো তার 14 গোষ্ঠীর তুষ্টি করে ছাড়ে বুড়ি। সব কিছুর মালিক হবে তাঁর নাতনি পারুলবালা। এ কথা গ্রাম শুদ্ধ মানুষ হাড়ে হাড়ে জানে। বুড়ি বুকে করে নাতনিকে মানুষ করেছে। সম্বন্ধ খুঁজে খুঁজে বলগোনা গাঁয়ের ঘনশ্যাম রুইদাসের সঙ্গে বিয়েও দিয়েছে। এতটা যে করল তাকে তো আর ফেলে দেওয়া যায় না। বিয়ের পর অষ্টমঙ্গলায় এই ধ্যাধেরে গ্রামে এসে থেকে ঘনশ্যামের নজর বুড়ির সম্পত্তির দিকে। ঠাড়ে ঠোড়ে গিন্নিকে অনেকবার বলেওছে, তোমার দিদিমাকে বলো ওটুকু তোমায় লিখে দিক। কি বা এমন আছে, ক টাকাই বা হবে? তবু বেসে বুসে যা পাওয়া যায় তাই দিয়ে বলগোনাতেই একখানা বড়সড় মুদির দোকান দিয়ে বসি। সে না হয় তুমি নিজেই সে দোকানের দেখাশোনা হিসেব নিকেশ করবে ক্ষণ। না হয় দিদিমাকেও এখানেই এনে রাখলে। বুড়ি মানুষ, কতদিন আর বাঁচবে? নানা রকম যুক্তি প্ল্যান করেছে এতদিন ঘনশ্যাম, কিন্তু তার মূলেই হাভাত। পারুলের এক কথা, ও সব আমি দিদিমাকে বলতে পারবো নিকো। তার জমি, সে যা খুশি তাই করুক গে, দেখে শুনে বিয়ে দিল এই না কত। বরং তুমি মাসে মাসে গিয়ে তাকে দেখে এসো, পেন নাম করে এসো। আমাদেরও তো কিছু কর্তব্য আছে তো নাকি?
তা ঘনশ্যাম তাই করে চলেছে আজ ১.৫ বছর কাল। প্রতি মাসে একবার করে আসে। বুড়ির বাড়ির শাকসবজি, মাছ, ডিম, মুরগি যতটা পারে ধ্বংস করে। তারপর যাওয়ার সময় অন্তত ১ হপ্তার আনাজ ব্যাগে পুরে ফিরে যায়। ফেরার পথে সজাগ চোখে খেয়াল রাখে আরও কিছু মাছ বা সবজি বাকি থেকে গেল কিনা। হাতের বিশাল ব্যাগের মালপত্র বেশিটাই মিনিমাগনার, যদিও তাই বলে সস্তা গন্ডার জিনিস পেলে গাঁটের কড়ি ফেলবে না এমন কিপটেও ঘনশ্যাম নয়। যেমন আজকেই জুটে গেল বেশ ভালো সাইজের মাছ ২খানা। তাছাড়াও বিশাল একখানা মিষ্টি কুমড়ো নিয়ে বাড়ির দোরগোড়ায় বসেছিলেন নরেশ ঠাকুর। তিনি গ্রামের পুরুত হলেও বাড়ির গাছের কলাটা মূলোটা ২-৪ টাকা পেলে বিক্রি করতে ছাড়েন না। অনেক দরদস্তুর করে ১২ টাকা দিয়ে সেটা হস্তগত করেই ছেড়েছে ঘনশ্যাম। পাকা কুমড়োর হলদেটে রং, খোসা দেখলেই বোঝা যায় ভেতরে কি অমৃতখানা আছে। ওর বোধহয় কুমড়োটা নিয়ে আরও বেশি আশা ছিল। শেষ অবধি ১২ টাকায় রফা হতে বেজার মুখে শুধু বললেন, নেহাত তুমি গ্রামের না জামাই, তাই এত কমে দিলাম। এই সমস্ত জোগাড় যন্তর করে এগোচ্ছিল ঘনশ্যাম। হাতের জ্যারিকেন এখনো ফাঁকা। ঘাটের কাছে গিয়ে নৌকো ধরার আগে এটা ভরতে হবে। এই একটা নতুন রোজগারের ফন্দি পাওয়া গেছে। এই বুদ্ধিটাও সেই দিদি শাশুড়িরই। কয়েক মাস আগে খেতে বসার পর ভাঙা পাখাখানা ঠুকঠুক করে নাড়তে নাড়তে বলেছিল, ঘনা জামাই, বাবা শোনো দিকি, এই যে তুমি আসো যাও মা গঙ্গার বুকের ওপর দিয়ে, তার নজরখানা আমার জমি জমার ওপর না দিয়ে নিজে কিছু বুদ্ধি খাটালে তো পারো। খুবই অপমানজনক ভঙ্গি যদিও, তবু ঘনশ্যাম ধৈর্য ধরে অপেক্ষা করে, কারণ কথার মধ্যে নিহিত আছে কিছু লাভের সম্ভাবনা। কিসের কথা বলছেন দিদিমা? এক থালা ভাতে টেলটেলে ডাল ঢালতে ঢালতে বলেছিল সে। বলছি যে যে দেশে গঙ্গা নাই সেই দেশে গঙ্গা চালান দিতে পারো তো। ছোট ছোট বোতলে গঙ্গার জল, শিশির গায়ে লেবেল, পাপহারিণী গঙ্গা। ভেবে দেখো ঘনা জামাই, তোমার খাইশটা রং লাল হয়ে যাবে ২ মাসে। ঘনশ্যাম বহু অপমান সহ্য করেও তারিফ না করে পারেনি বুড়ির ব্যবসা বুদ্ধিকে। খাইশটা রং বলে বুড়ি তার বডি শেমিং করল বটে, কিন্তু বুদ্ধিটা ফেলে দেওয়ার নয়। সেই থেকে এই জ্যারিকেনের আগমন। বলতে গেলে এখন বলগোনার বাড়িতে গঙ্গা জল প্যাকিংয়ের একটা ছোটোখাটো ফ্যাক্টরি খুলে ফেলেছে ঘনশ্যাম। এই যে একবার বড় জ্যারিকেন করে জল নিয়ে বল্লভপাড়া ঘাট থেকে কাটোয়া ঘাট যাওয়া, শুধুমাত্র এতেই অবশ্য কারবার ফুলে ফেঁপে ওঠেনি। সেখানে ঘনশ্যামের নিজস্ব ফন্দি লাগাতে হয়েছে। সে যাই হোক, অন্যান্য দিনের মতো আজও ব্যাগ আর জ্যারিকেন সামলে ঘনশ্যাম এগোচ্ছিল ঘাটের দিকে। পেছন থেকে হাঁক পাড়েন ঠাকুরমশাই। কুমড়ো বিক্রি করেই তিনি তড়িঘড়ি পা চালিয়ে ঘাটের দিকেই আসছেন। ঠাকুরমশাই শনি পুজো, নারায়ণ পুজো, বিয়ে, অন্নপ্রাশন করিয়ে পেট চালান। এসব জায়গায় সেরকম বড় কাজ কটাই বা হয়। চেহারাপত্রে অবস্থার করুণ ছবি প্রকট। ক্রমশ একখানা পেট চালানো তাঁর পক্ষে দুষ্কর হয়ে উঠেছে, এ কথা হামেশাই সবাইকে ডেকে ডেকে বলে থাকেন। ঘনশ্যামও কতদিন শুনেছে। কিন্তু ট্যাঁকের জোর না থাকলে কি হবে, ঠাকুরমশাইয়ের গলার জোর আছে। ফাটা কাঁসরের মতো গলায় ডাকেন, ও হে না জামাই, ও হে ঘনশ্যাম, এত তাড়া কিসের হে? একটু দাঁড়িয়ে যাও, এক কাপ চা খেয়ে যাও। ঘনশ্যাম দাঁড়াতে চায় না, জানে দাঁড়ালেই চায়ের দোকানে ডবল পয়সা যাবে। আগে এরকম বহুবার হয়েছে।
প্রথম দিন নরেশ ঠাকুরের ডাক শুনে ভালো মনেই চায়ের দোকানে থেমেছিল। হারুর লবঙ্গ মেশানো দুধ চা তৃপ্তি করে খেয়েও ছিল। কিন্তু তারপর যখন নরেশ ঠাকুর হাসি হাসি মুখে বললেন, দাও হে, দুখানা চায়ের দাম দিয়ে দাও, তুমি আমাদের গ্রামের নাচ জামাই বলে কথা, তখন আর সেই তৃপ্তিটা টেকেনি। এ কি অভদ্রতা! মানুষকে চা খেতে ডেকে এনে তার ঘাড় ভাঙা! ছি ছি! বড় কষ্টে ঘনশ্যাম 20 টাকা বিল মিটিয়েছিল। তারপর থেকে আর নরেশ ঠাকুরের চায়ের নেমন্তন্ন নেয় না সে। নরেশ ঠাকুর পেছন থেকে ছুটে এসে প্রায় ঘাটের কাছে পথ আগলে দাঁড়ান। কি ব্যাপার দাদু? এই তো কুমড়ো বিক্রি করছিলেন, আবার এতটা এসে পড়লেন যে? আজ আর কিছু নাই বিক্রি করার, কুমড়োটা তো তোমাকে কম পয়সায় দিয়ে দিলাম, ভাবলাম যাই তোমাকে ঘাটের পথে একটু এগিয়েই দিয়ে আসি। বুড়োর উত্তর শুনে পিত্তি জ্বলে গেলেও একটু হাসি হাসি মুখ রাখতেই হয় ঘনশ্যামকে। সত্যিই বড় দাঁও মারা গিয়েছে। এই কুমড়ো কাটোয়ার বাজারে 25 টাকার 1 পয়সা কম হবে না, বলগোনাতে আরো বেশি। বলি, ব্যাপারটা কি বলো তো? বেশ কিছুদিন থেকে দেখছি বড় জ্যারিকেন ভর্তি হয়ে মা গঙ্গা তোমার সঙ্গে ওপারে যাচ্ছেন। এত জল লাগে কিসে? তোমার বাড়ির রান্নাটাও কি গঙ্গা জলে হয়? হুহ! অতই বোকা পেয়েছে কিনা ঘনশ্যামকে, সে আসল ব্যাপারটা বলে দিয়ে কি মরবে নাকি? বিজনেস সিক্রেট কাউকে বলতে আছে? উত্তর না দিলেও অভদ্রতা হয়। গ্রামের সূত্রে পারুলের দাদু হয় এই নরেশ ঠাকুর। ঘাটের পাড়ে চায়ের দোকান থেকে বেশ খানিকটা দূরে দাঁড়িয়েই কাষ্ঠ হাসি দিয়ে ভদ্রতা করে ঘনশ্যাম। আগে আপনার নাতনির আবার ইদানিং একটু ছুঁচিবাই চাগার দিয়েছে কিনা, সবেতেই তার গঙ্গা জল ছিটুনো চাই, ওই জন্যই। ও, সে তো আবার এ সকল কোনো কালে মানতো না খো। কতদিন হেগো কাপড় না ছাড়ার জন্য তার দিদিমা চেঁচিয়ে বাড়ি মাথায় করেছে, গাঁয়ে সকলে জানে সে কথা। ঘনশ্যামের উত্তরে বেশ অসন্তুষ্ট নরেশ ঠাকুর। ঘনশ্যাম মনে মনে জিভ কাটে। কথাটা মিথ্যে নয় অবশ্যই, পারুলের একটু দোষ আছে, চোখে চোখে না রাখলেই নোংরা শাড়ি জামা কাপড়ে ঘরে চলে আসবে, বলে কিনা এত ছোঁয়াছুঁয়ি মানা যায় না কো। নেহাত কিনা ঘনশ্যাম তাই ওই বউয়ের সঙ্গে মানিয়ে গুনিয়ে আছে। দেখবে আর কিছুদিন, দিদি শাশুড়ি জমি জিরে লিখে দেয় কিনা দেখবে, না দিলে যেখানকার জিনিস সেখানে রেখে দিয়ে যাবে, এরকম একটা ভাবনা চিন্তা আছেই মনে মনে। কিন্তু তাই বলে তো আর নরেশ ঠাকুরের কাছে সেসব স্বীকার করা যায় না। ঘনশ্যাম মুখে অর্ধেক হাসি ঝুলিয়ে বলে, সে ওসব হলো গিয়ে ছেলেবেলার কথা, এখন সে ঘরণী গিন্নি, সেই দিনকালও নেই, সেই মানুষও নেই। এখন 24 ঘন্টায় 36 বার সে চান না করে জল খায় না। আমাদের বলগোনা গাঁয়ের ঘরে ঘরে ঝি বউদের কাছে সে এখন একখানা উপমা দাঁড়িয়েছে, সবাই পারুলবালা দাসীর মতোই মেয়ে বউ চায়। ও, তা বেশ। আজ আর চা খাবে না বুঝি নাত জামাই? ঘনশ্যাম চুপ। পাড়াতুতো নাতনির এত সুখ্যাতি নরেশ ঠাকুরের পোষায় না। চায়ের আর আশা নেই দেখে গুটি গুটি সরে দাঁড়ান তিনি। সেই ফাঁকে ঘনশ্যাম ভরে নেয় জ্যারিকেন, আর পেছন পানে না তাকিয়ে সোজা নৌকোয় চেপে বসে পড়ে বেড়ার ওপর। দাঁড়িয়ে যায় না সে, বসে হাত দিয়ে মা গঙ্গাকে ছুঁয়ে মাথায় ঠেকিয়ে তবে সে ওপারে যাবে। এই জল আছে বলেই তার পড়ে পাওয়া 14 আনা গঙ্গা জলের ব্যবসাটা আছে। এমন নয় যে ঘনশ্যাম এই প্রথম ব্যবসা করছে, তার রয়েছে একখানা গামছার দোকান, একখানা মেয়েদের সাজগোজের জিনিসপত্র, ক্লিপ ক্লিপ, গালে মাখা, মুখে মাখা, ঠোঁটে মাখার দোকান।
কিন্তু যেখানে এই জিনিসগুলো বিক্রি হয় তাকে দোকান বলা যায় কিনা তা নিয়ে পণ্ডিতরা একটু আলোচনা তুলতেই পারেন। নিজের ছটাকখানেক জমিতে একমাত্র ঘরের পিছন দিকে কচু গাছের জঙ্গল সাফ করে খান কতক মুলি বাঁশের খুঁটির ওপর সকাল 10টা থেকে ঘনশ্যাম টাঙিয়ে ফেলে বেলডাঙা থেকে নিয়ে আসা গামছার লাট। দুপুরে সেখানে পাহারা দেয় গরু চড়ানো মুনিশটা। সন্ধে 7টা অবধি টাঙানো থাকে সেই লাল নীল চেকচিত্তির গামছার রাশি। তারপর আবার পোঁটলাবন্দি হয়ে ঘরে ঢুকে যায় পরদিনের অপেক্ষায়। সারাদিনে 2-1খানা বিক্রি হয় বই কি। আর মেয়েদের সাজগোজের জিনিসগুলোর জন্য আছে একটা বড় সড়ো কাঁচের বাক্স। তাতেই সব ঠেলে গুঁজে ঢুকিয়ে বাড়ির ঠিক সামনের দিকে একটা টেবিলের ওপর রেখে দেয় সে সকাল হতে না হতে। পাড়াগাঁয়ের বাড়ি আর পথ চলা রাস্তা সব গায়ে গায়ে। এ বাড়ি ও বাড়ির বউ ঝিয়েরা দুদণ্ড দাঁড়িয়ে দেখে যায়। কখনো বা এক আধটা ক্লিপ টিপের পাতা বা ঠোঁটে মাখা কিনেও নেয়। যে কিনবে সে ভিতর বাগে মুখ বাড়িয়ে হাঁক পাড়ে, অ ঘনাদা, এদিক মানে এসো দিকে একবার, জিনিস নেবার আছে গো। ঘনশ্যাম মেলে দেওয়া গামছার ঘেরা টোপ ছেড়ে লুঙ্গি সামলে ছুটে আসে। তার চোখে মুখে চরম সিরিয়াসনেস এবং ব্যস্ততার ছাপ লেগে থাকে। একসঙ্গে দুখানা বিজনেস সামলানো কি মুখের কথা? বিয়ের সময় অবশ্য একটু অন্য কথা বলেছিল সে। পারুলের দিদিমা কাগজে বিজ্ঞাপন দিয়েছিলেন নাতনির জন্য পাত্রের খোঁজে। ঘনশ্যাম নিজেই তার অভিভাবক। সে নিজেই যোগাযোগ করেছিল। বার কয়েক চিঠি চালাচালি, ফোনাফুনি ইত্যাদির পর সে স্বয়ং গেল মেয়ে দেখতে এবং মেয়ের দিদিমার কাছে নিজেকে দেখাতে। সেখানে, অ বাবা, তুমি কি করো বাবা? প্রশ্নের উত্তরে সে মুখখানা যথাসম্ভব গম্ভীর করে বলেছিলেন, আগে আমি বস্ত্র ব্যবসায়ী এবং মহিলাদের প্রসাধনী ব্যবসায়ী। বলাই বাহুল্য, এত লম্বা চওড়া বিজ্ঞপ্তি শুনে পারুলের দিদিমা বেজায় খুশি। আরও কয়েকজন পাত্রের মধ্যে থেকে ঝাড়াই বাছাই হয়ে ঘনশ্যামেরই কপাল খুলল। তা এই নিয়ে ঘনশ্যামের কোনো অপরাধ বোধ নেই। তাদের পাড়াগাঁ অঞ্চলে গামছাই 80 ভাগ মানুষের বস্ত্র। এই পটাশপুরেই বা কে দিনরাত কোট প্যান্টুলুন পরে ঘুরছে? আর ওই যে মুখে গালে ঠোঁটে মাখা জিনিসগুলো সব কাচের বাক্সে নিয়ে বিক্রি করে ঘনশ্যাম, ওগুলোকেই তো প্রসাধনী বলে নাকি? যে লোক এগুলো বিক্রি করে তাকে প্রসাধনী ব্যবসায়ী বলা যেতে পারে। এখানে মিথ্যের কোনো চাষ নেই। তবে কিনা মেয়ের মা বাবা কেউ না থাকার জন্য একমাত্র বুড়ি দিদিমার পক্ষে আর সম্ভব হয়নি বিয়ের আগে ছেলের ঘরবাড়ি দোকানপত্র দেখে নেওয়া। তাহলে হয়তো ইতিহাস ভিন্ন হতো। আর ঘনশ্যাম ছেলেটাও এমন সুশীল যে দিদিমার শরীর স্বাস্থ্যের কথা চিন্তা করে সেই পাকা দেখার দিন থেকে পটাশপুরেই থেকে গেল। একেবারে বিয়ে করে তবে বউ নিয়ে বাড়ি যাবে। বিয়ের পর দিন নৌকায় বসে গলা নরম করে পারুল ঘোমটার তলা থেকে বলেছিল, জানো তো আমি কেন তোমাকেই পছন্দ করলাম? তোমার প্রসাধনী ব্যবসার লোভে। আমার না সাজতে খুব ভালো লাগে। সেই নরম কণ্ঠী পারুল বিয়ের 3 দিনের মধ্যেই রণচণ্ডী হয়ে হুঙ্কার দিয়েছিল, এই তোমার ব্যবসা? জোচ্চোর ফেরেববাজ কোথাকার। ঘনশ্যাম রাগেনি, চটেনি, ঝগড়াও করেনি। তার জানাই ছিল এই রকম একটা প্রতিক্রিয়া আসবেই। অনেক খারাপ কিছুও হতে পারত, কিন্তু পারুলবালা নেহাত ভালো মানুষ। তা ঘনশ্যাম রুইদাসও কিছু খারাপ মানুষ নয়। সে প্রথম চোটের গালিগালাজ সব নীরবে হজম করে নিয়ে বউকে হাতে ধরে পাশে বসিয়েছিল। নরম গলায় বলেছিল, একদিন যা হবেই তাকে কটা দিন আগে থেকে বললে সেটাকে জোচ্চুরি বলে না রে পাগলি। তোমার একমাত্র স্বামী এই ঘনা রুইদাস কি না করতে পারে, শুধু তুমি পাশে থাকো।
এই রকম সব গরম নরম ফোঁস-ফাঁস প্রেমের ডায়লগেও মন গলে না পারুলবালার। সে ঘাড়ের ওপর দিয়ে নেমে আসতে চাওয়া ঘনশ্যামের লোমশ ভারী হাতটাকে এক ঝটকায় সরিয়ে দিয়ে উঠে দাঁড়িয়ে বলেছিল, 1 বছর টাইম দিলাম। সত্যিকার দোকান করে না দেখাতে পারলে সংসারের মুখে নুরো জেলে দিয়ে পটাশপুরে ফেরত যাব, এই বলে রাখলুম। সেই 1 বছরের আলটিমেটাম আজ 3 বছর হতে চলল, এখনো চলছে। পারুলবালা এখনো ফেরত যায়নি, বরং ঘনশ্যামই তাকে ফেরত দিয়ে আসার কথা ভাবে মাঝে মাঝে। সেই সঙ্গে কত তাড়াতাড়ি 2-3খানা দোকান দিয়ে বসা যায় বলগোনার বাজারে, সেই কথাটাও তার মাথায় চরকি হয়ে ঘুরেই যায়। সেই ধান্দাতেই সে লেগে আছে দিদি শাশুড়ির পেছনে। তা সেখানে সেরকম সুবিধে কিছু হয়নি এখনো পর্যন্ত। বুড়ি শেয়ানা কত, জমি জমা লেখালেখি তো দূর, পালে পার্বণে 200-500 বেশি বেরোয় না তার হাত দিয়ে। তবে বুদ্ধি একটা বাদলেছে বটে এতদিনে, এটা ড্যাম সরেশ, মনে মনে ভাবে ঘনশ্যাম। এ যেন টাকার গাছ পড়েই আছে, যত ইচ্ছে কুড়িয়ে নাও। সত্যি ওই বুড়ি ছাড়া আর কারো মাথায় এলো না এমন ব্যবসাটা। শুধু ভয় ওই নরেশ ঠাকুরটাকে নিয়ে। সে যখন একবার গঙ্গা জলের জ্যারিকেনের দিকে নজর দিয়েছে, তখন বলা যায় না হয়তো গোয়েন্দাগিরি করে পুরো ব্যাপারটাই ফাঁস করে ফেলল। তখন মুহূর্তে কম্পিটিটর বেড়ে যাবে। বলা যায় না হয়তো গঙ্গা নদীটাই শুকিয়ে গেল সকলের জল নেওয়ার চোটে। না, ঘনশ্যাম কোনো রিস্ক নিতে পারবে না, বরং সে চেষ্টা করবে জ্যারিকেনের সাইজ আরও একটু বড় করার, যাতে অনেকটা বেশি করে জল আনা যায় একেবারে। নৌকোয় বসে বসে মাথা খাটায় ঘনশ্যাম, আর সেই চলমান মাথার সামনের দিকে ফিটিং 2খানা চোখ একবার পেছন ফেরাতেই সে চমকে উঠে দেখে নরেশ ঠাকুর মিটিমিটি হাসছে। আরে দাদু, আপনি কখন উঠলেন নৌকোয়? দেখিনি তো। আমি তো সেই থেকেই তোমাকে ডাকছি, তুমি এমনই গভীর চিন্তামগ্ন। সে কি, আপনাকে তো নৌকো ঘাট থেকে ফিরে যেতেই দেখলাম। আপনি এলেন কখন, আর যাচ্ছেনই বা কোথায়? ঘনশ্যাম জ্যারিকেন আঁকড়ে ধরে প্রশ্ন করে। নরেশ ঠাকুর এইটুকু সময়ের মধ্যেও কয়েকবার এদিকে তাকিয়ে নিয়েছে, যেটা ওর একেবারে ভালো লাগছে না। মন বলছে নরেশ ঠাকুর এই জ্যারিকেনের পিছনে পড়ে থেকে এর রহস্য উদ্ঘাটন করেই ছাড়বে। সেটা হতে দেওয়া যায় না। এই জল বাড়ি গিয়ে উঠোনে রাখা পিচের ড্রামে ঢালবে ঘনশ্যাম, তার সঙ্গে পুকুরের জল মেশাবে বেশ কয়েক বালতি। দুইয়ে মিলে তৈরি হবে গঙ্গা জলের মিশ্রণ। 3-4 পেটি গঙ্গা জলের জন্য পুকুরের জল মিশেল দিতেই হয়, তাতে ঘনশ্যাম কোনো দোষ দেখে না। অশুদ্ধ জলের বালতিতে 1 ফোঁটা শুদ্ধ জল মেশালেই সর্বপাপ হরে গঙ্গা। কথায় বলে পাপও হারিনি গঙ্গা। হাতের মুখের মনের সমস্ত ময়লা 1 ফোঁটাতেই সাফ করে দেয়, এমনই তার ক্ষমতা। ঘনশ্যামের ভেজাল কেউ ধরতেই পারে না। শিশিবন্দি হয়ে পেটি কয়েক গঙ্গা জল ট্রাকে চেপে আজ রাতেই রওনা দেবে উত্তরবঙ্গে। সে দেশে মা গঙ্গা নেই, কিন্তু পাপি তাপি আছে বিস্তর। সকলেরই আছে গঙ্গা জলের চাহিদা। ঘনশ্যাম করিতকর্মা মানুষ। শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, বিনাগুড়ির বেশ কয়েকটা দশকর্মা ভাণ্ডারের সঙ্গে কথা বলে এই গঙ্গা জল সাপ্লাইয়ের ব্যবসাটা শুরু করেছে। এখন একটাই কাজ বাকি, শিশির গায়ে একটা লেবেল আটকানো দরকার। কিন্তু পারুলবালার নাম নাকি তার দিদিমার নাম, কোনটা সে ব্যবহার করবে সেটাই এখনো ঠিক করে উঠতে পারেনি। সত্যি বলতে কি, একটা মাত্র বউ, তার নামটাই ছড়িয়ে দেওয়ার জন্য মনটা আঁকুপাকু করছে। কিন্তু দিদিমার দেওয়া বুদ্ধি সম্বল করে এতখানি এগোলো, তাকেও কি ফাঁকি দেওয়া উচিত? বিবেকের কামড় লাগছে কুট কুট কুট। এই সব তালগোলে এখনো পর্যন্ত কোনো নামই দেওয়া হলো না।
যা বোঝা যাচ্ছে এই লটটাতেও নাম ছাড়াই পেটিবন্দি শিশি যাবে। সব মিলিয়ে ঘনশ্যাম বেশ ব্যস্ত। এত রকম চিন্তা ভাবনা, তার উপর তাড়াতাড়ি বাড়ি ফিরে হাতের কাজ শেষ করার দুশ্চিন্তা। রাত 9টার মধ্যে ট্রাকে মাল পৌঁছতে হবে। এই ট্রাকের ড্রাইভার ঘনশ্যামের গ্রামীণ ভাইরা ভাইয়ের পিস্তুত শ্যালক। সে মালিকের অন্যান্য মালের তলার চাপাচুপি দিয়ে পেটিগুলোকে প্লেস করে নিয়ে যায় সবার চোখ ফাঁকি দিয়ে। ঘনশ্যামের কাছে বিশেষ কিছু টাকা পয়সাও নেয় না। এর বদলে মাঝে মাঝে তার বউয়ের প্রসাধনী আর 2-4খানা বেলডাঙার 14 হাত গামছা দিতে হবে, এটুকুই বলে রেখেছে। এখন সময় মতো সবটা সারতে পারলে হয়। কপাল কুঁচকে 2 হাতে সবজির ব্যাগ আর জ্যারিকেন নিয়ে হনহন করে ঘাট থেকে বাস স্ট্যান্ডের দিকে এগোয় ঘনশ্যাম। খানিক গেছে কি যায়নি, পেছন থেকে ডাক ভেসে আসে, "ও নাথ জামাই, একটু আসতে চলো বাপু, আমি বুড়ো মানুষ, অত কি পারি?" পেছনে তাকিয়ে নরেশ ঠাকুরকে দেখে ঘনশ্যামের বিরক্তির সীমা চরমে ওঠে। "কি মুশকিল দাদু, সেই থেকে জিজ্ঞেস করছি আপনি কোথায় চলেছেন, কিছুই বলছেন না কেন? আর আমি আস্তে হাঁটলে আপনার কি সুবিধা হবে শুনি?" নরেশ ঠাকুর এতক্ষণে পাশে এসে গেছেন। বৃদ্ধা নায়িকার মতো ঘনশ্যামের একটা হাত জাপটেও ধরেছেন। হেসে হেসে বললেন, "তা হবে বই কি বাবা, তোমারই বাড়িতে যাব যখন, তোমাকেই তো নিয়ে যেতে হবে, চলো চলো।" ঘনশ্যামের পা মাটিতে আটকে গেছে। আপনি আমার বাড়ি যাবেন? বলগো না কেন? তা তুমি তখন বললে যে পারুলের এখন খুব পরিবর্তন হয়েছে, সারা দিন ধরে স্নান করে, ছোঁয়াছুঁই খুব মানে টানে। হ্যাঁ, তাতে কি, আপনি কেন বলগোনা চললেন? নরেশ ঠাকুরই এবার প্রায় স্থবির ঘনশ্যামের হাত ধরে সামনে টেনে নিয়ে এগোন। তাহলে তো তার নিশ্চয়ই খুব ঠাকুর দেবতাতেও মতি হয়েছে, আগের মতো আর উড়নচণ্ডী নেই নাতনি আমার। ঘনশ্যামের মাথাতেই আসে না পারুলের যা কিছুই পরিবর্তন হোক, তার সঙ্গে এই গ্রাম তুতো দাদুর বলগোনা যাওয়ার কি সম্পর্ক। ক্রমশই পাকিয়ে ওঠা চোখের মনি স্থির করে সে জিজ্ঞেস করে, "সে তো বুঝলাম, কিন্তু আপনি কোথায় চললেন বলগোনায়? সেখানে কেউ আছে?" "ও মা, শোনো নাথ জামাইয়ের কথা।" নরেশ ঠাকুর হেসেই অস্থির। "কেউ আছে মানে? পারুলি তো আছে, সে যে আমার গ্রাম সম্পর্কে নাতনি গো। পারুলের মাকে কোলে কাঁখে করে বড় করেছি যে, এ কি আজকের সম্পর্ক?" ভারী বিরক্ত লাগে ঘনশ্যামের। কথায় কথায় দুজনেই বলগোনার বাসের কাছে চলে এসেছে। এবার তো বাসে উঠতেই হয়। এই নাছোড় বুড়োকে তো কিছুতেই এড়ানো যাচ্ছে না। এ কি জ্বালা মাগো। ঘনশ্যামের পিছু পিছু বাসে উঠে তারই পাশের সিটে গুছিয়ে বসে গায়ের তেল চিটে গেঞ্জি কপালে তুলে ঘাম মোছেন বৃদ্ধ। বাইরে চা চা হেঁকে যাচ্ছে কেটলি হাতে বাচ্চা একটি ছেলে। সেদিকে সতৃষ্ণ নয়নে তাকিয়ে বলেন, আজ সকাল থেকে একটু জুত করে চা খাওয়া হলো না, হবে নাকি এ?" এমন করে বলছেন যেন পয়সাটা উনিই দেবেন। হুহ, সে গুড়ে তো ঢেলা ঢেলা বালি। গোমড়া মুখে ঘনশ্যাম বলেন, "আপনি খান, আমি দাম দিচ্ছি।" এটুকু না বললেই চলে না, যতই হোক শ্বশুরবাড়ির দেশের লোক। পায়ের কাছে সবজির ব্যাগ আর জ্যারিকেন পাশাপাশি রেখে নড়ে চড়ে পা দিয়ে চেপে বসে। বাস ছেড়ে দিয়েছে। অনেকক্ষণ ধরে নানা রকম ফোন দিয়ে এঁটে চলেছে ঘনশ্যাম। তার এখনো আশা কোনোভাবে যদি এই লোকটাকে এড়ানো যায়। দেখতে না দেখতে কিভাবে যে তার পেছনে লটকে গেল, এই পারুলের কথা তোলাই তখন ভুল হয়েছে। কিন্তু আর কি বা বলতো। আয়েশ করে চা খেয়ে ভাঁটটা ছুঁড়ে ফেলে দেন নরেশ ঠাকুর। তারপর ঘনশ্যামের দিকে তাকিয়ে মনের ভাব ব্যক্ত করেন,
আমার নাতনির যখন ধর্মে কর্মে মতি হইছে, তখন আর বাইরের লোককে পয়সা দেবে কেন আমি থাকতে? আমি না হয় কটা দিন তোমার বাড়িতে থেকে নিত্য পুজো, সত্যনারায়ণ, লক্ষ্মী পুজো, মনসা পুজো, বাড়ির পুজো সবগুলো করে দিয়ে আসবো। আমারই বা পটাশপুরে কে আছে? কেউ নেই, তোমরাই আমার সব। দেখো, আমাকে দেখে দেখবে পারুল কত খুশি হবে। উফ, ঘনশ্যামের ইচ্ছে করে ঝুনো নারকেলের মতো ওই মাথাটা রোগা ডিগডিগে শরীর থেকে এক টানে আলাদা করে বাসের জানলা দিয়ে ছুঁড়ে মারতে, কিন্তু তা সম্ভব নয়। বরং মনের মধ্যে এরকম একটা পাপ চিন্তার উদয় হওয়াতেই কিঞ্চিত গ্লানি বোধ হয় সঙ্গে সঙ্গেই। যাক, বাড়ি গিয়ে জ্যারিকেনের জল থেকে কয়েকটা ফোঁটা আগে নিজের মাথায় ছিটিয়ে নিলেই চলবে, চটজলদি বদচিন্তা সুরাহাও ভেবে নেয় সে। এদিকে বাস তখন প্রবল বেগে এগিয়ে চলেছে কাটোয়া থেকে বলগোনার দিকে। নরেশ ঠাকুরের পাশে বসে চিন্তান্বিত মুখে ঘনশ্যাম। পারুলবালাকে কিছুই শেখানো পড়ানো নেই। সে হয়তো এই দাদুকে দেখেই হ্যাল হ্যাল করে তার বরের নতুন ব্যবসার গল্প বলতে শুরু করবে। সঙ্গে জ্যারিকেনে বয়ে আনা পাপহারিণী গঙ্গা, সে কি আর শেষ পর্যন্ত ট্রাক অবধি পৌঁছতে পারবে আজ? নাকি বুড়ো খুনের পাপক্ষালন করতে পুরোটাই ঘনশ্যামকে নিজের মাথায় ঢালতে হবে, কে জানে। বারবার চেষ্টা করেও মনটাকে বদ চিন্তামুক্ত করতে পারে না ঘনশ্যাম। বলগোনা বাজারে নেমে হাঁটি হাঁটি পা পা করে নিজের বাড়ি এসে ঢোকে ঘনশ্যাম। মুক্ত নয়, যেন ভীমরুলের চাক। পাশে দাঁত বের করে বকর বকর করতে থাকা শ্বশুরবাড়ির গ্রামাতুতো দাদু, আর বউটাও হয়েছে তেমনই। গোটা দুদিন পর সে ফিরল, কোথায় সেদিকে নজর দেবে? তা না, বুড়োটাকে দেখেই আদিক্ষেতায় চিৎপাত একেবারে। কই রে পারুল, তুই নাকি খুব একেবারে ঘরনি গিন্নি হয়েছিস? ভাবলুম যাই, তোকে দেখে যাই একবার, থাকবো না হয় কটা দিন এখানে। ঘনা জামাই কি আমাদের পর নাকি? তার বাড়ি আর আমার বাড়ি কি আলাদা? দাওয়ায় পোড়া আংড়া পা দুখানা ছড়িয়ে দুম্বো কাঁচের গ্লাস ভর্তি চায়ে আয়েসি চুমুক দিতে দিতে বলে চলেছে নরেশ ঠাকুর। আর পারুলবালা আহ্লাদে গলে গিয়ে বলছে, ঠিকই তো গো দাদু, থাকো তোমার যদ্দিন মন চায়। দিদিমা তো আর আসবে না, একটা বাপ ভাইও নেই পোড়া কপালে। এই ভাগ্যি যে তুমি ছিলে, তাই এসেছ। তোমার নাচ জামাই মানুষজন বড্ড ভালোবাসে। উফ, বউয়ের কথা শুনে হাড়ে লঙ্কা বাটা লাগে ঘনশ্যামের। যাও বা দু একদিনে যাওয়ার চান্স ছিল, এখন আর সেটি হচ্ছে না। এত দেখে শুনে বাপ মা মরা, ভাই বোন ছাড়া মেয়ে বিয়ে করেও কোনো লাভ হলো না। পাড়া ঘর থেকে আত্মীয় এসে জুটছে। মুখ গোঁজ করে ঘনশ্যাম জ্যারিকেন হাতে নিয়ে উঠোনের কোণে রাখা বড় কালো পিচের ড্রামের দিকে এগোতে চেষ্টা করে। দাদু নাতনির কথার মাঝখানে যদি মিক্সিংয়ের কাজটা সেরে ফেলা যায় তো একটা ধাপ মিটল। সে তো সারাক্ষণ মাথায় মতলব এঁটেই চলেছে, কি করে দাদুকে বুঝতে না দিয়ে পেটিগুলো রেডি করে বাড়ির বাইরে পাচার করা যায়। খালি বোতলের বস্তা রাখাই আছে ঘরে চৌকির তলায়। এরপর গিয়ে সেটা কোনোভাবে বের করে আনতে হবে, তবে সবটাই করতে হবে বুড়োর চোখ এড়িয়ে। সবেমাত্র জ্যারিকেনটা ড্রামে ঢালবে বলে হাতে তুলেছে ঘনশ্যাম। গ্লাসের তলানি চাটা এক চুমুকে পেটে চালান করে ঠক করে গ্লাসখানা নামিয়ে রেখে 3 লাফে এসে ঘনশ্যামের সামনে দাঁড়ান নরেশ ঠাকুর। আরে আরে, করো কি ঘনা জামাই, দাও দাও, জ্যারিকেনটা আমার হাতে দাও। বলতে বলতেই ছোঁ মেরে নিয়েও নেন সেটা। ঘনশ্যাম অপ্রস্তুত ছিল। কিছু বোঝার আগেই তার হাত ফসকে মা গঙ্গা চলে গেছেন বুড়োর হাতে। ছিপি খুলে মহা আনন্দে পারুলের চারপাশে জল ছেটাতে থাকেন নরেশ ঠাকুর।
মুখে স্বরচিত মন্ত্র। জয় জয় বাবা কালীপতি, আমারে করো লাখপতি, না পারো তো হাজার পতি, জয় জয় বাবা কালীপতি। ঘনশ্যাম বিমূঢ় দশা কাটিয়ে খিঁচিয়ে ওঠে। এ কি করছেন আপনি? আর এসব কি উৎপটাং মন্ত্র পড়ছেন? এটা গঙ্গা জলের মন্ত্র? এই আপনি পুরুত ঠাকুর? ও সব তুমি বুঝবে না বাবা, ঈশ্বর অদ্বিতীয়ম। সব মন্ত্রই সব ঠাকুরকে শুট করে, যদি ভক্তি অবিচল হয়। এই তো পারুলবালাকে আমি শুদ্ধ করে দিলাম, এবার সে আমার সেবার ব্যবস্থা করবে। কিরে মা, করবি তো? গাওয়া ঘিয়ের কখানা নুচি ভাজতো মা, সঙ্গে ওই ঘনা জামাইকে গাছের কুমড়ো দিয়েছি, কুমড়ো ছক্কা। কুমড়োর কম দাম পাওয়ার শোধ বুড়ো ছক্কা খেয়েই তুলবে, মনে মনে ভাবে ঘনশ্যাম। অবিশ্রান্ত কথার ফাঁকে ফাঁকে জ্যারিকেনের সব জলটা শেষ করে ফেলেন নরেশ ঠাকুর। পারুল খুব খুশি, তার জন্য কতকাল কেউ এমন মনোযোগ দিয়ে কোনো মন্ত্র পড়েনি। বাপের বাড়ির দেশের গরু মোষটা দেখলেও মেয়েরা চঞ্চল হয়, আর এ তো জলজ্যান্ত পাড়ার দাদু। ঘনশ্যাম জ্বলন্ত হাড় নিয়ে কবজি উল্টে ঘড়ি দেখে। এখনো সময় আছে, সঠিক ব্যবহার করতে পারলে পেটি বানিয়ে ট্রাকে তোলা যাবে। যা হওয়ার তো হয়েইছে। জ্যারিকেনে আর একটুও জল অবশিষ্ট নেই। সে শটান চৌকির তলা থেকে প্লাস্টিকের ফাঁকা শিশির বস্তা বের করে ঘাড়ে তোলে। হাতে নেয় ভাঙা একখানা মগ। বউয়ের দিকে তাকিয়ে বলে, আমি পুকুর ঘাটে চললাম, দেরি হবে। পারুল কোনো আপত্তি করে না। পাড়া ঘরে নানা কারণেই মানুষ ঘাটে যায়, তার এখন অনেক কাজ। দাদু দস্তুর মতো মন্ত্র পড়ে শুদ্ধ করে দিয়েছে। পরনের মাঠ ফেরত কাপড়টা আর ছাড়ার দরকার নেই, তাকে এখন নুচি ভাজতে হবে। ঘনশ্যাম শেষ বিকেলে শ্যাওলা ঢাকা ঘাটের ধাপে বসে মগে করে তোলা পানা পুকুরের জল দিয়ে গঙ্গা জলের বোতল ভর্তি করতে করতে মনে মনে পাপহারিণী গঙ্গা স্মরণ করে, সেই সঙ্গে বিড়বিড় মন্ত্র বলে যায়, জয় জয় বাবা কালীপতি। আজকের মতন গল্প পাঠ এখানেই শেষ হচ্ছে। গল্প পাঠ যদি এতটুকুও ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে ভিন্ন ভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নতুন একটি দিনে নতুন একটি গল্প নিয়ে আবার আমি আপনাদের সামনে হাজির হব।